আজকে রাত ২টায় মাঠে নামতেছে বার্সেলোনা। ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়। অ্যাটলেটিকো মাদ্রিদের এগেনস্টে খেলা স্প্যানিশ লা লিগা। তো লিগের ম্যাচে বার্সা খেলতে নামতেছে। গত ম্যাচটাও বার্সার জন্য হোম ম্যাচ ছিল, আজকের ম্যাচটাও বার্সার জন্য হোম ম্যাচ, অর্থাৎ নিজেদের ঘরের মাঠেই খেলবে। গত ম্যাচটা হিসাব করলে সেটা তো ঘরের মাঠ থেকেই পয়েন্ট নষ্ট করছে, অর্থাৎ যারা ভিজিট করছে তারা এসে পুরো 3টা পয়েন্ট নিয়ে গেছে। আর অ্যাটলেটিকো মাদ্রিদের এগেনস্টে এই গড়ে মানে এই মাঠেই হোম ম্যাচটাতে কীরকম করতে পারে না পারে সেইটা তো আসলে ম্যাচের সময়ই দেখা যাবে। আর প্রেডিকশন হিসাবে যদি বলি, ইয়ামালকে পাওয়া যাবে না, এবং প্রেস কনফারেন্সে হ্যান্সি ফ্লিক তিনি পরিষ্কারভাবেই বলছেন যে ইয়ামালের জায়গাটা নিয়ে যে পরিকল্পনা সেইটা এখনও সেটেলড হয় নাই বা সেট করা হয় নাই। তো তিনি প্রেস কনফারেন্সে বলছেন যে কোনো মানে এই ধরনের কোনো ইঙ্গিত দিতে পারেন নাই। তবে আমার কাছে মনে হয় যে এইটা দেয়া দরকার ছিল, কারণ উনি যদি কিছু কথা বলতেন বা ইয়ামালের জায়গাটা আসলে কীভাবে রান করতে পারে না পারে, তাহলে হয়তো মানে সেটাকে ভিত্তি করেই কিছু কথা এখন বলা যাইতো। তিনি প্রেস কনফারেন্সে বলছেন যে এইটার ডিসিশন এখনও মেড হয় নাই, আর সেটার জন্য অপেক্ষা করতে হবে। তো এইটা আসলে মানে এরকমটা আশা করিনি, কারণ ইয়ামালের জায়গাটা নিয়ে তিনি কিভাবে ভাবতেছেন কিছু দুই দুই একটা অন্তত পক্ষে সেন্টেন্স যদি বলতেন বা দু চারটা শব্দ বলতেন, তাহলে হয়তো মানে সেটাকে পুঁজি করেই এই মুহূর্তে মানে কিছু বলা যাইতো। ইয়ামাল না থাকলে মানে বার্সা কীরকম মানে ফাইনাল থার্ডটা মানে সেট করে সেটা সে এই গত মানে কয়েকদিন আগেই এই তো সে মাঠের বাইরে ছিল, তখনই কিছুটা টের পাওয়া গেছে। 4-4-2 ফরমেশনটাও মানে শো হয়েছে। তো অ্যাথলেটিকোর এগেনস্টে যদি এরকমটা হয় তাহলে হইতেও পারে, কিন্তু এই মুহূর্তে তো আসলে কিছু বলা যাবে না, কারণ একদম লেটেস্ট যে প্রেস কনফারেন্সটা গেল সেইখানে তো আসলে এই ধরনের কোনো ইঙ্গিত যে ওইভাবে পাওয়া গেছে বা একদম বলার মতো কোনো কিছু পাওয়া গেছে সেইটাও হয় নাই। কারণ হ্যান্সি ফ্লিকের কাছ থেকে যদি অন্ততপক্ষে দু চারটা ওয়ার্ড বের হয়ে আসতো তাহলে সেইগুলা অনেক বেশি অথেন্টিক থাকতো, কিংবা একদম কথা বলার মতোই একদম উপাদান হিসেবেই ব্যবহার করা যাইতো। তো ইয়ামাল যেহেতু নাই, তাহলে আসলে সেটা কীরকম হয় সেইটা তো আসলে সময় মতোই দেখা যাবে। আর রবার্ট লেভানডস্কি, রাফিনিয়া দুইজনকেই পাওয়া যাবে, সেইটা অবশ্যই মানে ভালো বিষয়। আর অ্যাথলেটিকোর এগেনস্টে অবশ্যই ইয়ামালের প্রয়োজন ছিল, যদি থাকতো তাহলে হয়তো ফাইনাল থার্ডের কাজটা হয়তো অন্যরকমভাবে শো হওয়ার সম্ভাবনা তৈরি হইলেও হইতে পারতো। যদিও এই তিনজন পেছনে যে ইম্পর্টেন্ট ম্যাচগুলো গেল ওইখানেও তারা সেট অবস্থায় ছিল কিংবা খেলছে। আর প্রেস কনফারেন্সে হ্যান্সি ফ্লিক আনসু ফাতিকে নিয়েও কথা বলছেন, আরও ফেরান তুরেস আরও প্লেয়ার্সদেরকে নিয়েও প্রশ্ন ছিল এবং সেইখানে ডিসকাশন হয়েছে। আর ফাতি যেহেতু মানে ব্যাক করতেছে বা আসতেছে, তাহলে সেইটা তো আসলে তার যে খেলার সময়টা যে খুব ভালোভাবেই পাওয়া যাইতেছে বা দেখা যাইতেছে সেটাও না। ফাতি এর উপর থেকে মানে প্রত্যাশার জায়গা যে খুব ভালোভাবেই তৈরি হইতেছে সেটারও আসলে কোনো আলামত নাই। কারণ মাঠে যদি না আসে একটা প্লেয়ার, তাহলে তো সেই প্লেয়ারকে কেন্দ্র করে চিন্তাভাবনা তৈরি করাটা বির মানে একটু অসম্ভব বিষয় হয়েই দাঁড়ায়। তো আনসু ফাতির বেলায়ও এই মুহূর্তে এটা হইতেছে। আর অবশ্যই ইনাকি পেইনাকে ব্যাক সাইডেই দেখা যাবে, মানে গোলকিপার পজিশনে দেখা যাবে অ্যাথলেটিকোর এগেনস্টে, যেহেতু তার উপরে হ্যান্সি ফ্লিক ভরসা রাখতেছেন। তিনি তো আগেও এটা নিয়ে কথা বলছেন, তার মানে এই জায়গাতে অবশ্যই ইনাকি পেইনাকি দেখা যাওয়ার সম্ভাবনা থাকবে। আর রোনাল্ডো আরাউহোকে নিয়ে যেহেতু পজিটিভ কথাবার্তা মানে আছে, তাকে মানে ম্যাচের শেষের দিকে কিছু মিনিট পাওয়া যাবে না যাবে এই ধরনের যেহেতু কথাবার্তা ছিল, তার মানে একটু হলেও এইখানে মানে চিন্তা মানে মুক্ত থাকা যায় যে হয়তো তাকে শেষের দিকে দেখা যাওয়ার সম্ভাবনা তৈরি হইতে পারে। তাছাড়া তো আরও যারা মানে ব্যাকলাইনে যেই চারজন স্টার্ট করতে মানে রেগুলারলি ওইখানে স্টে করতেছে, তাদেরকেই আমার কাছে মনে হয় যে অ্যাথলেটিকো মাদ্রিদের এগেনস্টে দেখা যাওয়ার সম্ভাবনা থাকবে। এখানে তো আর চেঞ্জিংয়ের কোনো কিছু পাইতেছি না বা দেখতেছি না। কুন্দে তার জায়গাতে, বালদে তার জায়গাতে, এই দুইটা প্লেয়ার তো আসলে মোটামুটি সেট অবস্থায় আছে বা তারা একদম ফিক্সডলি খেলতেছে। আর সিবি দুইটাও তো আসলে চেঞ্জিংয়ের কোনো কিছু নাই, যেভাবে আছে সেভাবে। আর রোনাল্ডো আরাউখোকে নিয়ে কথাবার্তা
মানে আসতেছে বা তাকে মানে আলোচনায় পাওয়া যাইতেছে, সেটা হলেই যে সে মানে স্টার্টিংয়ে চলে আসবে সেটা তো না। তাকে স্টার্টিংয়ে পাইতে হলে অপেক্ষা করতে হবে। তো যেই ৪ জন আছে তাদের উপরেই ডিপেন্ডেন্সিটা মানে রাখতেই হবে। এখানে তো আর কিছু বলার ওইভাবে নাই। এবার যদি মিডফিল্ডটা দেখা যায়, যেহেতু ইয়ামাল নাই, সেহেতু আমার কাছে মনে হইতেছে যে ৪টা মিডফিল্ড নিয়ে নামার সম্ভাবনা থাকতে পারে। একটাকে অ্যাডভান্সে ব্যবহার করে বাকি ৩টা তারা জায়গা মতো থাকলো। তো এইরকম তো আসলে ফরমেশন দেখা গেছিল। আর আজকের ম্যাচটাতে দেখা যায় কি না সেইটা তো আসলে সময় মতো দেখা যাবে। আর আমার কাছে মনে হয় যে ৪টা হইতে পারে। বার্সা যে ৪টা মিডফিল্ড নিয়ে খেলে আহ, ফলাফল হিসাবে খুব খারাপ করছে সেটাও না। ৪টা মিডফিল্ড নিয়ে খেলে ভালো মানের ফুটবল দেখা গেছে। তবে ৪টা মিডফিল্ড মানে আজকের ম্যাচটাতে কীভাবে কাজ করে সেইটা হইতেছে একটা বিষয়। যদি ঠিকঠাক মতো কাজ করে তাহলে তো হইলই। আর আগে যেরকম ছিল বা ইয়ামাল না থাকা অবস্থায়ও ৪টা মিডফিল্ডকে দেখা গেছে, ওইখানেও যে মানে ৪টা মিডফিল্ড ঠিকঠাক মতো ছিল না সেটা বলারও সুযোগ নেই। তবে এইরকম ফরমেশন যে খুবই লম্বা একটা সময় ধরে মানে কন্টিনিউ করা গেছিল বা গেছে কিংবা হইছে সেটাও তো না। একটা ফরমেশন যদি দীর্ঘদিন না চলে বা লম্বা একটা সময় না চলে, তাহলে ওইটাকে নিয়ে কথা বলার মতো যেই জায়গার দরকার সেইটা তো ওইভাবে আসলে বিস্তৃত হয় না, ছোটোই থেকে যায়, কারণ তো সময় আসলে ছোটো। তো আজকের ম্যাচটাতে দানি ওলমোকে রেখে যদি আরও ৩ জনকে মানে সেট করা হয়, কাসাদোকে পাওয়া যেতে পারে। তা কাসাদোকে পাওয়া যাওয়ার সম্ভাবনা বেশি। অবশ্যই এটা এখানে নিশ্চয়তাও দেওয়া যেতে পারে। পেদ্রি আর তো ফ্র্যাঙ্কি ডিয়ংকে দেখা যেতে পারে, অথবা গোবি তো আছেই। এই তো এইভাবে ৪ জন যদি সেট করা হয় তাহলে মিডে ৪টা, আর সামনে তো লেভানডস্কি আর রাফিনা এই ২ জনকে দেখা যেতে পারে। এইভাবে 4-4-2 নিয়ে যদি বার্সার নামে তাহলে হয়তো সেটা হইতে পারে একটা ফরমেশন। আর যদি ফেরানকে ব্যবহার করা হয় সেক্ষেত্রে 4-3-3-তে যাইতে হবে। ফেরানকে রাখলে সেটা কীরকম হয় সেটা একটা বিষয়। আর লেভানডস্কি এবং তুরে সরি ফেরমিনকে যদি রাখা হয় তাহলে 4-3-3-তে যাওয়া লাগতে পারে। আবার যদি ফেরান তুরেসকে ব্যবহার করা হয় তাহলে রবার্ট লেভানডস্কিকে তো আসলে মানে বেঞ্চেই দেখা যায়। তো সেক্ষেত্রে যদি এই দুইটাকে একসাথে নামানো হয় তাহলেও 4-3-3 এর একটা সম্ভাবনা তৈরি হইতে পারে। তো এভাবে নাও হইতে পারে। ফেরান তুরেজ এবং রবার্ট লেভানডস্কি এই ২ জন একসাথে না এসে যে কোনো একজন আসতে পারে। তো সেক্ষেত্রে দেখা যাবে যে 4-4-2 এর সম্ভাবনা বেশি থাকবে বলেই মনে করতেছি। অবশ্য মাঝখানটা যদি ঠিকঠাক মতো কন্ট্রোলে রাখা যায়, নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে খেলাটা কন্টিনিউ করা যায়, তাহলে দেখা যাবে যে অ্যাটলেটিকো মাদ্রিদ অনেকটাই বিট হইতেছে বা তারা এখানে খাবি খাইতেছে কিংবা নিজেদের মতো করে দাঁড়ানোর ওইভাবে সুযোগ পাইতেছে না বা সম্ভাবনাও তৈরি হবে না, যেটা বার্সাকে অনেক বেশি পরিমাণ অ্যাডভান্টেজ দিবে। আর তো বার্সা এর জন্য সমস্যার জায়গা তো আসলে আমার কাছে বেশি চিন্তার জায়গাটা মনে হইতেছে পেছনের দিকটা। ওই দিকটা বেশি পরিমাণ ঠিকঠাক রাখতে হবে। কারণ আমরা দেখছি যে ইনাকি পেইনার কাছে মানে ইনাকি পেইনা যদি অন টার্গেট ৩টা ফেস করে সেক্ষেত্রে ২টা স্কোর হয়ে যাওয়ার সম্ভাবনা না, এভাবে হইছে, উদাহরণ আছে। তো এই জায়গাটা আসলে আমার কাছে মনে হয় যে এটা নিয়ে কাজ করতে হবে বা এই জায়গাতে বেশি পরিমাণ অ্যালার্ট থাকতে হবে। ৩টা যদি অন টার্গেট হয় অন্তত পক্ষে তার তো অবশ্যই এখানে তার ফোকাস থাকবে যে ৩টাই সেভ করে দেয়া। আর যদি না পারে তাহলে তো ২টা সেভ করে দিতে হবে, একটা তো ডেঞ্জারাস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। কারণ ৩টা অন টার্গেট হলে ৩টাই যে একদম নর্মাল হবে সেটাও তো না, বা সেটা বলারও ওইভাবে কোনো সুযোগ নাই। তো পেছনের দিকটা যদি ঠিক রেখে বার্সা খেলতে পারে, পেছনের দিকের সাথে যদি মাঝখানের একটা সম্পর্ক থাকে আর মাঝখান থেকে যদি সামনের দিকে ভালো মানের সাপ্লাই যায় তাহলে দেখা যাবে যে টিম ওয়ার্কটা খুব ভালোভাবেই ফুটে উঠতেছে, যেটাকে কাজে লাগিয়ে বার্সা অবশ্যই ভালো একটা স্কোর বের করে নিতে পারবে। আর খেলা যদি ওয়াইডলি শো করতে পারে, সব পজিশন থেকে কন্ট্রিবিউশনটা ঠিকঠাক মতো বের হয়ে এসে যদি কম্বাইন্ডলি একটা মানে ভালো একটা মানে সিস্টেম মেক করতে পারে মাঠের মধ্যে, তাহলে দেখা যাবে যে অ্যাটলেটিকো মাদ্রিদকে বিট করতে পারাটা এত আহামরি কোনো বিষয় হবে না। হয়তো বড় স্কোরও পাওয়ার সম্ভাবনা থাকতে পারে, যেহেতু বার্সা এই টিমটা আগেও বড় স্কোর করে আসছে।
তাছাড়া তো আরও যেই যে দিকে নজর দেওয়া দরকার বা সতর্ক থাকা দরকার সবগুলাও তো অবশ্যই নজরের ভেতরেই রাখতে হবে। আর ছোট ছোট কোনো মানে গোল করার যে স্কোপ আছে এইগুলা মিস করা গেলে কিন্তু বার্সাকে পস্তাতে হবে। এইগুলো অবশ্যই কাজে লাগাতে হবে। ডটমুন্ডের এগেনস্টে যখন বার্সা এওয়ে ম্যাচটা খেলে আসছিল ওইখানে দেখা গেছে যে ছোট ছোট বা ভালো ভালো কিছু মানে সুযোগ মিস করছে বা স্কোর করতে পারে নাই, যেইটা কিন্তু বার্সার জন্য কোনোভাবেই ভালো কোনো কিছু ছিল না। ডটমুন্ড কিন্তু অলমোস্ট মানে ড্র করে ফেলছিল, যদিও 2টা স্কোর করছে আর 3টা কনসিড করছিল তারা। তো বার্সা যদি ওইখানে মানে যেই সুযোগগুলা মিস করছিল ওইগুলা যদি কাজে লাগিয়ে স্কোরটা মানে আপ করতে পারতো তখন তো মানে আরও বেশি পরিমাণ মানে টেনশন ফ্রি থাকতে পারতো, কিন্তু সেই জায়গাতে তো বার্সা মানে সেটা করতে পারে নাই। তো অ্যাটলেটিকো মাদ্রিদের এগেনস্টে এটাই বলতে চাই যে তাদের এগেনস্টে কিন্তু মানে স্কোর বের করে নেওয়াটা একটু ডিফিকাল্ট হইতে পারে। কারণটা হচ্ছে তারা তো রিয়াল মাদ্রিদের এগেনস্টে মানে একটা ম্যাচ খেলছিল বেশ কিছুদিন আগেই, লা লিগার ম্যাচ, ওইখানে কিন্তু তারা ড্র করে ফেলছে, অর্থাৎ শেষের দিকে এসে একটা স্কোর করে মাদ্রিদের এগেনস্টে তারা কনসিড করছিল, পরে আবার স্কোর করে ফেলে। তো তাহলে 1-1 হয়ে যায়। তো মাদ্রিদ কিন্তু তাদেরকে ওই সময়ে হারাতে পারে নাই। তো এইটা মানে তাদের জন্য অবশ্যই অ্যাডভান্টেজের একটা বিষয়। আর বা ওই জায়গাতে ওইটাও তাদেরকে অনেক বেশি পরিমাণ অনুপ্রেরণা দিবে বলেও মনে করতেছে। আর তারা তো এখন টেবিলে ভালো একটা অবস্থানে আছে, এইটাও তাদের জন্য বিরাট একটা মানে মানে ভালো একটা স্বস্তিতে রাখার যে বিষয় সেটা। বার্সার এগেনস্টে তারা কীরকম পরিকল্পনা নিয়ে নামে বা বার্সা এর ফরমেশনটাকে তারা কিভাবে ফেস করে সেটাও হবে একটা দেখার বিষয়। আর বার্সা কীভাবে এই ফরমেশনটা রান করে কিংবা যেই ফরমেশন নিয়ে নামবে সেটা টিম ওয়ার্ক মানে টিম হিসাবে কতটুকু পরিমাণ কাজকে ফুটিয়ে তুলতে পারতেছে এইটার উপরে রেজাল্টের অনেক কিছুই নির্ভর করবে। আর আমরা একটা জিনিস খুব ভালোভাবেই দেখি যে বার্সা যখন ফুলব্যাকগুলা ভালো করে কিংবা তাদের জায়গাগুলা ভালোভাবেই তারা রান করতে পারে তখন এই জায়গাগুলোর সাথে সামনের এবং মাঝখানের ভালো একটা মানে কানেকশন বিল্ড হয়ে যায়, যেইটাকে কাজে লাগিয়ে অপোনেন্টকে ডমিনেট করতে পারাটা আরও বেশি পরিমাণ সহজ হয়ে যায়। তো এইটা যদি বার্সা মানে অ্যাথলেটিকোর এগেনস্টে করতে পারে তাহলে কিন্তু অ্যাথলেটিকো ঠিকঠাক মতো মানে নিজেদেরকে মাঠের মধ্যে মেলেও ধরতে পারবে না। যদিও এত নিশ্চিতভাবে কিংবা এত শিওরলি এত কনফিডেন্স নিয়ে কিংবা এইভাবে কথা বলাটা হয়তো ঠিক হবে না, কারণ বার্সা যা করতেছে সেইটা তো মানে কখন কি হয় সেইটা বলা কোনো মানে সুযোগও নাই। গত ম্যাচটাতে লেগেনাস এসেই 3টা পয়েন্ট নিয়ে গেছে, তাও এই মাঠ থেকে বার্সার হোম ম্যাচ। তো বার্সা অ্যাথলেটিকোর এগেনস্টে ওই একই মাঠেই খেলতে যাইতেছে, আবার অ্যাথলেটিকো একদম উপরের দিকেই আছে টেবিলের। তাহলে এই হিসাবটা তো আসলে মানে সব কিছু বিবেচনায় রেখেই মাথায় মানে সব কিছু হল্ড করেই তারপরেই তো আসলে কথা বলাটা দরকার। তো বার্সার উপরে প্রত্যাশা আছে, কিন্তু মানে ওভার কনফিডেন্সটা কোনোভাবেই শো করতে চাই না বা দেখাতে চাই না, যেটা আসলে মানে সত্য বা যেটা আসলে রিয়ালিস্টিক সেইটা নিয়েই মানে টকিং করাটা বেশি প্রয়োজনীয় হবে বলেই মনে করতেছি। আমার কাছে মনে হয় যে সর্বোপরি মানে আমার কাছে এটাই মনে হয় বার্সা যদি টিম হিসাবে খেলতে পারে মানে প্রত্যেকটা পজিশন থেকে যদি কন্ট্রিবিউশনটা বের হয়ে এসে সুন্দর মতো একটা মানে সিস্টেমের তৈরি করতে পারে তাহলে অ্যাটলেটিকো মাদ্রিদ তারা ঠিকঠাক মতো মাঠের মধ্যে দাঁড়াতেও পারবে না। বার্সা যদি বার্সার মতো খেলতে পারে তাহলে স্কোর অনেক বড়ই একটা হবে বলেই মনে করতেছি। আর অবশ্যই সেটা পারবে, পারারই কথা। প্লেয়ার্সগুলো যথেষ্ট পরিমাণ ইফেক্টিভ অবস্থায় আছে, পজিটিভ অবস্থায় আছে, এগুলোকে কাজে লাগিয়ে অবশ্যই পয়েন্ট বের করে নেওয়াটা দরকার হবে। আর তাছাড়া তো রেসপন্সিবিলিটি শো করতে হবে, রেসপন্সিবিলিটিটা শো করতে পারাটা এই মুহূর্তে অনেক বেশি প্রয়োজন। কারণ অ্যাটলেটিকো মাদ্রিদকে যদি মানে থামানো না যায় কিংবা এদের কাছ থেকে যদি পয়েন্ট না নেওয়া যায় তাহলে কিন্তু লিগ জিতাটা কোনোভাবেই মানে কোনোভাবেই সুবিধাজনক হবে না কিংবা আশা করার মতো হবে না। লিগ জিততে যদি বার্সা চায় তাহলে আমার কাছে মনে হয় যে অ্যাটলেটিকো মাদ্রিদকে বিট করেই এইটা প্রাথমিকভাবে হলেও প্রমাণ করাটা দরকার হবে। তবে শেষ পর্যন্ত দেখা যাক বার্সা আসলে কোন সিস্টেমে খেলে এবং যেই সিস্টেম নিয়ে নামে ওই সিস্টেমের কতটুকু পরিমাণ সঠিক প্রয়োগ ঘটাতে পারে।